আসসালামু আলাইকুম। আজ ২৪শে আগস্ট ২০২৫ রবিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। সংবিধান সংস্কারের সুপারিশ বাস্তবায়ন পদ্ধতি নিয়েও একমত হতে পারছে না রাজনৈতিক দলগুলো। বিএনপি চায় এটি হবে আগামী সংসদে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি চায় নির্বাচনের আগে গণপরিষদ গঠন করে এর বাস্তবায়ন হোক। আর জামাত ইসলামী চায় গণভোট অথবা রাষ্ট্রপতি ঘোষণার মাধ্যমে। জামাত ইসলামী গতকাল শনিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনকে মতামত জানিয়েছে। সেখানেই তারা সংস্কার বাস্তবায়ন করতে গণভোট অথবা রাষ্ট্রপতির ঘোষণার কথা জানিয়েছে। সংস্কারের সংলাপে অংশ নেওয়া অন্যান্য দলেরও ভিন্নমত রয়েছে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে। বিএনপি ও সমমনা দলগুলোর মতো সিপিবি বাসদও আগামী সংসদে সাংবিধানিক সংস্কার চায়। আবার এবি পার্টি সহ কয়েকটি দল নির্বাচনের আগে সংস্কারের বাস্তবায়ন চায়। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সনদের খসড়া সম্পর্কে এখনো মতামত জানায়নি। আরও ৬টি দল মতামত দেয়নি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার তার ঢাকা সফরের প্রথম দিনে বিএনপি, জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। এসব বৈঠকে তিনি রাজনৈতিক পরিসর সহ নানা ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক জোরদার করার বিষয়ে তিনি পাকিস্তানের অঙ্গীকার ব্যক্ত করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর পৃথক স্থান থেকে একদিনে নারী, শিশু সহ অজ্ঞাতনামা ৪ জনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। পুলিশ সূত্র জানায়, শনিবার সন্ধ্যা 7:30টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাট এলাকায় এক নারী ও এক পুরুষের লাশ ভেসে ওঠে। পরে খবর পেয়ে বরিশুর নৌ পুলিশ সদস্যরা লাশ দুটি উদ্ধার করেন। পুরুষের বয়স আনুমানিক 40 বছর ও নারীর বয়স আনুমানিক 35 বছর। পুরুষের পরনে ছিল লাল রঙের চেক শার্ট ও ট্রাউজার, আর নারীর পরনে ছিল লাল রঙের সালোয়ার ও ছাই রঙের গেঞ্জি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, আইনি ভিত্তি দেওয়া ও বাস্তবায়ন করা না হলে জুলাই সনদ মানুষের মুক্তির আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হবে। তিনি বলেন, জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানের প্রস্তাবনা যদি কমিশন না জানায় তাহলে এটি ব্যর্থ। গতকাল শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। ফ্রিজ, এসি ও রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত 16 জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে 7 শিশু ও 3 নারী রয়েছেন। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত 3 জেলায় ঘটনাগুলো ঘটেছে। এর মধ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে 9 জন, ঢাকার কেরানীগঞ্জে এসির কম্প্রেসার বিস্ফোরণে 4 জন ও দিনাজপুরে শহরের বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 3 জন দগ্ধ হয়েছেন। আর রাজধানীর মহাখালীতে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ নিরাপত্তা কর্মী গতকাল শনিবার মারা গেছেন। খুলনার ডুমুরিয়ায় এস.এম. শামীম নামের 37 বছর বয়সী যুবদলের এক নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শনিবার 2 জনকে আটক করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার হুকুম মতো কাজ করাতে চাইলে তিনি চেয়ারে থাকবেন না। রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল শনিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় আগে সাংবাদিকদের কথা বলেন নির্বাচন কমিশনার। রাষ্ট্র সংস্কারের আলোচনায় চলমান তর্ক বিতর্ককে ইতিবাচকভাবেই দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এই বিতর্কের জেরে পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যা হতাশা তৈরি করছে বলে মনে করছেন তিনি। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে গতকাল শনিবার এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ মত তুলে ধরেন। গভীর শোক আর শ্রদ্ধায় গতকাল শনিবার রাজধানীর সবুজবাগের বড়দেশ্বরী কালী মাতা মন্দির এবং শ্মশানঘাটে শেষ বিদায় জানানো হলো প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকারকে। আজকের পত্রিকার এই জ্যেষ্ঠ সহকারী সম্পাদকের শেষকৃত্য সেখানেই সম্পন্ন হয়। ধর্মীয় আচার শেষে প্রথামতো মুখাগ্নি করেন বিভুরঞ্জনের ছেলে ঋত সরকার।
অশ্রু সজল হয়ে তখন পাশে দাঁড়িয়ে স্ত্রী, মেয়ে সহ আত্মীয় স্বজন আর সহকর্মীরা। আজীবনের কলম যোদ্ধা বিভীরঞ্জন সরকারকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান বর্তমান ও সাবেক সহকর্মীরা। কফিনের সামনে দাঁড়িয়ে অনেকে চোখ মুছছিলেন। 2026 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে সব বিষয়ে পূর্ণ বিষয়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। আর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের মে থেকে জুন মাসে। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিল। পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী বাসের চলাচল ব্যাপকভাবে বেড়ে যায়। বিশেষ করে যাত্রাবাড়ির দিক থেকে গুলিস্তান অভিমুখী ফ্লাইওভার ব্যবহার করে বহু আন্তজেলা বাস রাজধানীতে প্রবেশ করতে থাকে। তবে যানজটের ঝুঁকি দেখিয়ে 3 বছর আগে এ পথে আন্তজেলা বাসের রুট পারমিট বাতিল করায় দূরপাল্লার বাস চলাচল নিয়ে জটিলতা সৃষ্টি হয়। বন্ধ থাকা সেই রুট পারমিট অবশেষে আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর আগামী মঙ্গলবারের মধ্যে নিজ দায়িত্বে যথাস্থানে ফিরিয়ে দেওয়ার আলটিমেটাম দিয়েছে জেলা প্রশাসন। এ সময়ের পর কারো কাছে সাদা পাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শনিবার কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি দেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক। রাজধানীর মিরপুর 10 নম্বরের বেনারসি পল্লীর ব্যবসায়ী সোহেল রানাকে হত্যার হুমকি দিয়ে 10 লাখ টাকা চাঁদা দাবি করেন একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের এক নেতা ও কয়েকজন সন্ত্রাসী। দোকান ও বাসায় গিয়ে তাকে কয়েকবার মারধরও করা হয়। মামলা করার পর পুলিশ আসামিদের গ্রেপ্তার না করায় ভয়ে তিনি কয়েকদিন দোকানই বন্ধ রাখেন। চাঁদাবাজদের ভয়ে বেনারসি পল্লীর অন্য কয়েক ব্যবসায়ী দোকানে বসছেন না। শুধু মিরপুর নয়, রাজধানীর অন্যান্য এলাকায়ও চাঁদাবাজির ঘটনা কম বেশি আছে। ঢাকা মহানগর পুলিশের 50টি থানায় গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত 419টি চাঁদাবাজির মামলা হয়েছে। সংশ্লিষ্টরা বলছে, ভয়ে অনেক ভুক্তভোগী অভিযোগ না করার পরও মামলার এমন সংখ্যাই বলে দেয় রাজধানীতে চাঁদাবাজি বেড়েছে চাঁদার অঙ্ক। চাঁদাবাজরা সর্বনিম্ন 10 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত চাঁদা দাবি করছে। এই চাঁদাবাজির সঙ্গে সন্ত্রাসীদের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও জড়িত। হাসপাতালে নানা অনিয়ম দুর্নীতির সিন্ডিকেট প্রসঙ্গে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সিন্ডিকেট ছাড়া কখনো হাসপাতাল চলেছে এটা বলা যায় না। কিন্তু এখন কথা হলো আমরা কি করছি, কি করতে পারবো। এটা আমরা এককভাবে কিছু করতে পারবো না। এটাকে জনগণের সম্পৃক্ততা লাগবে, পলিটিক্যালি ডিসিশন লাগবে, হাসপাতালের ডিসিশন লাগবে। গতকাল শনিবার বেলা 11টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা। দীর্ঘ 1 মাস চিকিৎসাধীন থাকার পর অবশেষে চলে গেলেন রাজধানীর দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাসনিয়া হক। যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ তাসনিয়া গতকাল শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। 8ম শ্রেণীর শিক্ষার্থী তাসনিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্রের ভাষা হচ্ছে মানুষ যাকে ভোট দেবে তিনি এমপি নির্বাচিত হবেন। পিআরের ভাষা হচ্ছে মার্কার মধ্যে ভোট দেবে, কে এমপি হবে তা জানে না। সেই পিআর বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি। গতকাল শনিবার বিকেলে 5:30টায় চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণ করা জমি ও ভবনের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মালিকেরা। শনিবার কালীগঞ্জ উপজেলা শহরের মোটর মালিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। সুনামগঞ্জের ছাতকের একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে 2 ছাত্রদল নেতাসহ 15 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত শুক্রবার রাতে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপির আলাপুর গ্রামে মিজানুর রহমান ওরফে জলিলের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বরিশালের মোলাদিতে গচ্ছিত রাখা টাকা ও স্বর্ণ অলংকার ফেরত চাওয়ায় বাবার নির্দেশে 2 ভাই মিলে এক ভাইয়ের 2 চোখ তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবের চর গ্রামের আশেদ ব্যাপারীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
আশেদ ব্যাপারীর মেজ ছেলে রোকন ব্যাপারী ও ছোট ছেলে স্বপন ব্যাপারী মিলে সেজ ছেলে সিরাজুল ইসলাম ওরফে রিপন ব্যাপারীর 2 চোখ উৎপাটন করেন বলে জানান স্থানীয়রা। রোকন ব্যাপারীর কাছে গচ্ছিত রাখা 15 লাখ টাকা ও 20 ভরি স্বর্ণ অলংকার ফেরত চাওয়ায় রিপন ব্যাপারীকে মারধর করে চোখ উৎপাটন করা হয়েছে বলে দাবি করেছেন তার ছেলে আব্দুর রহমান। সিলেটের ওসমানী নগরে কিশোর রবিউল ইসলাম নাইম নিখোঁজের পর একটি লাশ পেয়ে দাফন করেন স্বজনেরা। লাশটি ওই কিশোরের জানিয়ে হত্যা মামলাও করা হয়। সেই মামলায় কারাগারে আছেন একজন। তবে দাফনের ঘটনার 17 দিন পর নাইমকে আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ। নাইম উপজেলার গদিয়ারচর গ্রামের কনাই মিয়ার ছেলে। শনিবার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সৈয়দপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। জবানবন্দি গ্রহণের জন্য তাকে আদালতে পাঠায় পুলিশ। শোক সংবাদ। বর্ষিয়ান সাংবাদিক দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিন গতকাল শনিবার দুপুরে 1:30টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। আন্তর্জাতিক খবর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতিতে রাজি হলেও গাজা দখল করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত বৃহস্পতিবার অস্ট্রেলীয় গণমাধ্যম স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুমকি দেন তিনি। এদিকে গাজায় দুর্ভিক্ষের মধ্যেই ক্ষুধার্ত ফিলিস্তিনিদের বোমা হামলা এবং গুলি করে হত্যা করছে ইসরায়েলি সেনারা। আল জাজিরা জানিয়েছে গতকাল শনিবার 70 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা শেয়ার হোল্ডার ডাক্তার আরিফুর রহমানকে সর্বসম্মতিক্রমে ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। গত বৃহস্পতিবার ব্যাংকের 314তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিনোদনের খবরে দেখা যাচ্ছে অভিনেতা চঞ্চল চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, মোশাররফ করিমের সঙ্গে আমার কখনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। তার সঙ্গে অনেক দিন পর দেখা হয়। 15 থেকে 20 বছর আগে আমরা প্রচুর নাটকে একসঙ্গে কাজ করেছি, বিশেষ করে বৃন্দাবন দাসের লেখা সালাউদ্দিন লাবলুর পরিচালনায়। তখন রাতের পর রাত দিনের পর দিন একসঙ্গে কাটিয়েছি, সেই বন্ধুত্বটা এখনো আছে। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।